প্রত্যেকেই আবারও স্বাগত। নিচের প্রশ্নগুলির উত্তর দেবার মাধ্যমে আমরা এতদূর অবধি যা যা শিখেছি সেগুলির একবার দ্রুত পুনরাবৃত্তি করে নিই। সঞ্চয়ের বিষয় কি বুঝেছ? এটা কি? হাতে থাকা টাকা থেকে সরিয়ে কিছু টাকা রেখে দেওয়া বা মাসের শেষে সব টাকা শেষ করা। ঠিক তাই, সঞ্চয় মানে হলো হাতে থাকা টাকা থেকে সরিয়ে কিছু টাকা রেখে দেওয়া। লোন নেবার জন্য কোনো অপশনটা বেশি ভালো? ঋণদাতার কাছে যাওয়া অথবা ব্যাংকে যাওয়া? সবসময় ব্যাংক থেকে লোন নেওয়াটাই বেশি ভালো। কোনটা নিরাপদ ঋণ? যেসব ঋণে ব্যাংকের টাকা ধার নেওয়ার ব্যক্তির জন্য একটি জামানত থাকে, যেসব ঋণে টাকা বাক্সে লক থাকে। ঠিক, তুমি যখন টাকা ধার নেওয়ার জন্য একটি সম্পত্তি বন্ধক রাখছো, এর অর্থ হলো ব্যাংকে লোনটা ফেরত দেওয়া হবে, আর তাই এটি একটি নিরাপদ বা সুরক্ষিত ঋণ। বাজেট ব্যবহার কি? আমরা টাকা সঞ্চয় করতে সমস্ত খরচ মাথায় রেখে সতর্কতার সঙ্গে টাকা খরচ করতে পারি। পরিকল্পনা অনুযায়ী টাকা খরচ করা। তোমরা বুঝতে পেরেছ, বাজেট করা এর জন্য উপযোগী, যাতে সমস্ত খরচ মাথায় রেখে সতর্কতার সঙ্গে টাকা খরচ করতে পারি, তাতে সাহায্য করে। এসো আমরা এবার আরেকটা অনুশীলন করি। এখনো পর্যন্ত আমরা যা শিখেছি সেগুলির থেকে কিছু মূল শব্দ বলতে পারবে? আয়, ব্যয়, ব্যাংক, কেওয়াইসি, সঞ্চয়, বাজেট, এফডি, আরডি, এটিএম চেক, অ্যাকাউন্ট উইথড্রয়াল স্লিপ, ডিপোজিট স্লিপ, গাড়ির ঋণ, বন্ধকি ঋণ, ব্যক্তিগত ঋণ, ঋণদাতা। প্রশিক্ষক: খুব ভালো হয়েছে। মনে হচ্ছে এতক্ষণ মুখ্য ধারণার উপরে যা আলোচনা হয়েছে তার বেশিরভাগটাই মনে করতে পেরেছ। আজ আমরা আর্থিক পরিকল্পনার গুরুত্ব শিখব। এটার মানে কি? আর্থিক পরিকল্পনা বলতে আমরা ঠিক কি বুঝি? আমাদের জীবনে আমরা উপার্জন করার প্রচুর সুযোগ পাব, কিন্তু আমাদের উপার্জন নিয়ে পরিতৃপ্ত থাকা উচিত নয়। বরঞ্চ আমরা যাই উপার্জন করি না কেন, সেটা নিয়ে কিভাবে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় সেটা আমাদের শেখা আবশ্যক। লক্ষ্য হলো আমাদের সামর্থ্যের মধ্যে জীবন ধারণ করা, যাতে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি, আর একই সাথে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কিছু সঞ্চয় করতে পারি। এটা আর্থিক পরিকল্পনার মাধ্যমে করা সম্ভব। এইভাবে সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। আমরা বিভিন্ন আর্থিক উপকরণগুলি সম্পর্কে শিখব, যেগুলি পরিকল্পিত সঞ্চয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। আর্থিক পরিকল্পনা 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে শুরু করতে হবে। আমি এখন কোথায়? আমি কোথায় যেতে চাই? কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছব? আর্থিক পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল স্থির করা, লক্ষ্য স্থির করা। এজন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম আর্থিক লক্ষ্যমাত্রা ঠিক করতে পারি। উদাহরণস্বরূপ, তুমি তোমার পড়াশোনা শেষ করতে একটি স্বল্প মেয়াদের লক্ষ্য নিতে পারো, যাতে তুমি কাজ করতে শুরু করতে পারো। মাঝারি মেয়াদে তোমার লক্ষ্য তোমার বাবাকে একটি বাড়ি তৈরি করতে সাহায্য পারে, যাতে তুমি এটির জন্য সঞ্চয় শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদের লক্ষ্য হলো যে তুমি অবসরের পরেও স্বাচ্ছন্দ্যে থাকবেন। স্মার্ট গোল বা লক্ষ্য। এই লক্ষ্যগুলিতে পৌঁছতে গেলে তোমার একটা বিস্তৃত পরিকল্পনা করা দরকার। এই আর্থিক লক্ষ্যমাত্রাটি স্মার্ট হওয়া প্রয়োজন। স্মার্ট বলতে কি বোঝায়, এসো আমরা একবার বুঝে নিই। যেমন, তুমি বাড়ির জন্য একটা রেফ্রিজারেটর কিনতে পারো যার দাম 22,000 টাকা। যখন আমার হাতে যথেষ্ট পয়সা হবে, তখন বাড়ির জন্য একটা ফ্রিজ কিনব। এই লাইনটি ভাবার পরিবর্তে তোমার এইভাবে পরিকল্পিত হওয়া উচিত বা পরিকল্পনা করা উচিত, এখন থেকে 10 মাস পরে আমি একটা 300 লিটারের ফ্রিজ কিনব যার দাম 22,000 টাকা। এসো এবার এটাকে একটা স্মার্ট গোল বা লক্ষ্যমাত্রায় ভেঙে দিই। এখানে স্মার্ট গোল বলতে বোঝাবে নির্দিষ্ট। কিসের জন্য সঞ্চয় করেছো সেটা তুমি জানো, পরিমাপযোগ্য। তুমি জানো কতখানি তোমার দরকার, সম্পাদনযোগ্য।
মোট পরিমাণকে তুমি ছোট ছোট কিস্তিতে ভাগ করে নিতে পারো। বাস্তবোচিত প্রয়োজনীয় টাকার মোটা পরিমাণকে তুমি ছোট ছোট ভাগে ভাগ করতে পারো। যেমন 2200 টাকা প্রতি মাসে সঞ্চয়। সময় আবদ্ধ, তুমি টাকাটা জমানোর জন্য 10 মাসের একটা সময় নির্দিষ্ট করেছ। সংক্ষেপে আর্থিক পরিকল্পনা বলতে বোঝায় স্বল্পমেয়াদী, মাঝারি মেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মতো সমস্ত পরিকল্পনা, যেখানে সমস্ত লক্ষ্যগুলি স্মার্ট লক্ষ্য হওয়া দরকার। ভবিষ্যতের জন্য পরিকল্পনা। এসো এবার আমরা খুঁজে নিই কোথায় আমাদের টাকাটা রাখলে শুধুমাত্র সেটা সুরক্ষিত থাকবে, তাই নয়, তার সাথে একটা ভালো রিটার্নও দেবে। এমনকি যদি আমাদের একটা বড় খরচও করতে হয়, পরিকল্পিত বা অপরিকল্পিত, তখন এটি আমাদের অস্বস্তির মধ্যে ফেলবে না। তার আগে তোমরা অবশ্যই এটা মনে রাখবে, একজন শিক্ষার্থী হিসেবে শুধুমাত্র স্কুলের পড়াশুনো সমাপ্ত করাটাই তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত নয়, বরং উচিত পড়াশুনো চালিয়ে গিয়ে নিজের ক্যারিয়ার শুরু করা। মনে রাখবে, সরকার এর জন্য অনেক রকমের সাহায্য প্রদান করতে পারে বা প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গে একজন অবিবাহিত মেয়ে দ্বাদশ শ্রেণী পাশ করার পর তার পড়াশুনো চালিয়ে যাবার জন্য এককালীন 25,000 টাকার আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য। এটি কন্যাশ্রী প্রকল্প অধীনে বিহারের যে কোনো অবিবাহিত মেয়ে দ্বাদশ শ্রেণী পাশ করার পরে তার পড়াশুনো চালিয়ে যাবার জন্য এককালীন 25,000 টাকার আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য। সে মুখ্যমন্ত্রী কন্যা উত্থান যোজনার অধীনে এটি পেয়ে থাকে। যোগ্য ছাত্রছাত্রীদের জন্য বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপের মতো স্কলারশিপগুলি রয়েছে। এগুলি পশ্চিমবঙ্গে পাওয়া যেতে পারে। একই ধরনের স্কলারশিপ বিহারেও পাওয়া যায়। এগুলির জন্য অনলাইনে আবেদন করা যায়, যার অর্থ হল ছাত্রছাত্রীদের দরকার আগেই কেরিয়ার পথে পরিকল্পনা করা আর তাদের স্কলারশিপের পরিকল্পনা শুরু করা। ব্যাংক প্রদত্ত বিভিন্ন স্কিমে সঞ্চয় করার জন্য একটা অ্যাকাউন্ট খোলা গুরুত্বপূর্ণ। এই সঞ্চয়গুলি কেরিয়ার তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সময় অবশ্যই আমাদের সঞ্চয়কে বিভিন্ন রকমের সঞ্চয়ের উপকরণে রাখাটা গুরুত্বপূর্ণ। এসো এবারে আমরা বহুমুখী সঞ্চয়ের উপকরণ সম্পর্কে আরো ভালোভাবে বুঝে নিই। তোমরা জানো যে আমাদের অর্থ সুরক্ষিত রাখা এবং তার থেকে অর্থ উপার্জন করাটাও আমাদের কাছে প্রয়োজনীয়, যাতে আমাদের যখন কাজ করার ক্ষমতা থাকবে না তখনও যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। এতদূর অবধি আমরা দেখেছি যে আমরা আমাদের টাকা নিরাপদে রাখতে পারি এবং বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে, যেমন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট, এটাকে বাড়িয়ে তুলতে পারি। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা হলো নগদ টাকা রাখা। অন্যভাবে বলা যায় যে জরুরি প্রয়োজনের সময় নগদ টাকা সহজে পাওয়া যায়। এফডি এবং আরডিতে টাকা রাখা সুদ উপার্জন করে এবং জরুরি প্রয়োজনের সময় ব্যাংক থেকে তুলতে পারা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রি ম্যাচিওর উইথড্রয়ালের জন্য কিছু সুদ কম পাওয়া যায়। সেভিংসের আরেকটি খুব জনপ্রিয় উপকরণ বা ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে কোনো আপৎকালীন পরিস্থিতি যেমন দুর্ঘটনা বা অসুস্থতা বা এমনকি মৃত্যুর ক্ষেত্রে, সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা। লাইফ ইন্স্যুরেন্স পলিসি হলো তোমার উপর নির্ভরশীলদের জন্য একটা সুরক্ষা ব্যবস্থা। এটি তোমাদের পরিবার বা যারা তোমাদের উপর আর্থিকভাবে নির্ভরশীল তাদের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। তোমার ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিকে যে টাকাটা দাও তাকে বলে প্রিমিয়াম। প্রিমিয়াম প্রতি মাসে, 3 মাসে একবার বা 6 মাসে একবার বা বছরে একবার যে স্কিমটা বাছাই করেছো তার ভিত্তিতে দিতে পারা যায়। নির্দিষ্ট সময় পরে, ধরা যাক 15 থেকে 20 বছর, তারপরে তোমরা অতিরিক্ত বোনাস সহ তোমাদের জমা টাকা ফেরত পাবে। ওটাকে সাম এশিওর্ড অ্যামাউন্ট বলে, যেটা পলিসিতে উল্লেখ করা থাকে। অপরিণত মৃত্যুর ক্ষেত্রে ইনশিওর করা ব্যক্তির নমিনিকে সাম এশিওর্ডটা দেওয়া হবে। তোমাদের অভিভাবকদের সাথে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করার বিষয়ে তোমাদের কথা বলা উচিত, যাতে প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে পরিবারের কষ্ট ভোগ না করে আর কিছু টাকার ভরসা থাকে। একটি লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমার বৈশিষ্ট্য এটি হলো, যে ব্যক্তি ইন্স্যুরেন্স করেছেন এবং যে কোম্পানি ইন্স্যুরেন্স প্রদান করছে তাদের মধ্যে একটি লিখিত চুক্তি, যাকে পলিসি বলা হয়।
কন্ট্রাক্ট বা চুক্তি ফর্মে নমিনি হিসেবে ব্যক্তির পরিবারের একজনের নাম থাকতে হবে। ব্যক্তিকে কোম্পানিকে নির্দিষ্ট সময় অন্তর পেমেন্ট করে যেতে হবে। এর পরিবর্তে কোম্পানি আপৎকালীন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে অথবা তার নমিনিকে আর্থিক সুরক্ষা প্রদান করে। পলিসির মধ্যে ওই ব্যক্তিকে অথবা তার পরিবারকে একটা পরিমাণ অঙ্ক দেবার প্রতিশ্রুতি বা অ্যাসিওর্ড উল্লেখ করা থাকে। অপরিণত মৃত্যুর ক্ষেত্রে ইনশিওর করা ব্যক্তির নমিনিকে সাম অ্যাসিওর্ডটা দেওয়া হবে। পলিসি ধারকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে চালিয়ে নিয়ে যেতে যেমন লাইফ ইন্স্যুরেন্স সাহায্য করে থাকে, তেমনি জরুরি চিকিৎসার প্রয়োজনে একটা মেডিকেল ইন্স্যুরেন্স বা চিকিৎসা বীমা কাজে লাগে। একটি মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি একজন পলিসি হোল্ডারের বিভিন্ন প্রকারের চিকিৎসাজনিত ব্যয়, যেগুলি অসুস্থতা বা দুর্ঘটনার জন্য হতে পারে, সেগুলিকে বহন করে। এটি হাসপাতাল, ওষুধ, রোগ নির্ণয়, ডাক্তারের পরামর্শ এবং আরও অন্যান্য খরচগুলিকে বহন করে। আমরা পরবর্তী মডিউলে ইন্স্যুরেন্স বা বীমা সম্পর্কে আরও বিশদে শিখব।